ডিবিসি খেলার দুনিয়ায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাই অনন্ত। আমরা প্রতিদিনই খেলার খবরই আপনাদের জানাচ্ছি, তবে আজকে খেলার খবর নয়, আমরা আড্ডা দেবো। আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে বাংলাদেশের খেলাধুলার যিনি অভিভাবক, সেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসির পর্দায়। আপনার এই মুহূর্তের কার্যক্রম আমরা দেখছি, খুব অল্প সময় হয়েছে আপনি দায়িত্ব নিয়েছেন, কিন্তু রীতিমতো ছুটছেন দেখে মনে হচ্ছে 100 মিটার স্প্রিন্ট করে ফেলতে হবে সব কিছু খুব দ্রুত, কারণ আমরা আসলে অনেক পিছিয়ে রয়েছি খেলাধুলায়। এবং আপনি সেটা দায়িত্ব নেওয়ার পর আরও ভালোভাবে বুঝতে পারছেন যে ফোকাসটা মনে হয় খুব বেশি ক্রিকেট আর ফুটবল কেন্দ্রিক। আরও যে অনেক স্পোর্টস রয়েছে যেগুলোতে আমরা, যেমন হকির কথা বলা যায় যে আসলে অনুশীলন নেই, কোনো রকমের ফ্যাসিলিটিস নেই, তারপরও ছেলেরা মাঠে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে। সো এই যে খেলাধুলার দুনিয়ায় আপনি এসেছেন বাংলাদেশের প্রধান হিসেবে, খেলাধুলার প্রধান হিসেবে, আপনার 5টা কাজ আমি জানতে চাই যেটা আপনি খুব দ্রুত করতে চান, অ্যাটলিস্ট 5 ওয়ার্কস। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রথমত যেই বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আমাদের যে ট্যাগলাইন রয়েছে যে ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই ভরসার জায়গাটি আমরা স্থাপন করতে চাই, আমরা প্রতিষ্ঠিত করতে চাই, এবং যার কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তার যে উদ্যোগ যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করব, এবং সেই খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য আমরা ইতিমধ্যে আমাদের বাংলাদেশের বিভিন্ন ফেডারেশনের সাথে কথা বলেছি। তাদের কাছ থেকে আমাদের সদ্য যারা ন্যাশনাল টিমে যারা রিপ্রেজেন্ট করছে, সেটি ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে আর্চারি, শুটিং, ভলিবল, হ্যান্ডবল, সাঁতার, সকল স্পোর্টসের আমরা প্রতিনিধিদেরকে আমরা একটি বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করতে চাই। এবং সেই ক্রিয়া ভাতা প্রদানের মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সরকারিভাবে জাতীয় দলের খেলোয়াড়দেরকে আমরা একটি জবাবদিহিতার ভিতরে এনে, তাদেরকে একটি পরিকল্পনার ভিতরে এনে আমরা কিন্তু পেশাদারিত্বর জায়গাটি নিশ্চিত করার চেষ্টা করছি। তো সেই জায়গাটি যদি তৈরি হয়, আমি আপনার মাধ্যমেই বিষয়টি একটু উপলব্ধি করতে বলবো যে আমরা যখন খেলোয়াড়কে একটি পেশাদারিত্বর ভিতরে এনে, তাদেরকে জবাবদিহিতার ভিতরে এনে, যখন তাদেরকে আমরা একটি বেতন কাঠামোর ভিতরে এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করছি, তখন কিন্তু তাদের ভিতরে কিন্তু একটি আগ্রহ জন্মাবে। এবং এটি আমরা প্রাথমিক পর্যায়ে 500 খেলোয়াড়ের উপরে আমরা 500 খেলোয়াড়কে এই বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসার চেষ্টা করছি। পাশাপাশি পরবর্তীতে হয়তোবা আমরা আরও খেলোয়াড়ের সংখ্যা বাড়বে আমাদের, কারণ আমাদের এখানে অনেক বয়সভিত্তিক খেলোয়াড় রয়েছে যারাও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, তাদেরকে আমরা হয়তো বা পর্যায়ক্রমে পরবর্তীতে এই বেতন কাঠামোর ভিতরে এনে আমরা সেই ক্রিয়া ভাতাটা প্রদান করব। এটি হচ্ছে 1 নাম্বার। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমরা আগামীর বাংলাদেশে আমরা 4র্থ শ্রেণী থেকে আমাদের জাতীয় শিক্ষাক্রমে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। আমাদের ফুটবল, ক্রিকেট, ভলিবল, আমাদের মার্শাল আর্ট, আমাদের অ্যাথলেটিক্স সহ, দাবা সহ আমরা 6টি থেকে 7টি ইভেন্টকে আমরা বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা যেটি চাই যে যখন বাংলাদেশের 1,48,000 প্রতিষ্ঠানে যখন প্রতিদিন 4র্থ শ্রেণী থেকে আমাদের কিংবা তার চেয়ে বড় যারা রয়েছে তারা যখন প্রতিনিয়ত খেলার মাঠে যাবে, তারা রেগুলার খেলাধুলার চর্চা করবে, তখন আপনি একটু চিন্তা করে দেখেন যে আমরা যে ডিভাইসের প্রতি যে আমাদের সন্তানদের যে আসক্তি চলে এসছে, আমরা দেখেছি যে আমাদের তরুণ যুবকরা যেভাবে মাদকের দিকে ঢলে পড়ছে, এবং আমাদের সেই চিন্তা থেকে আমরা যেটি কনফার্ম করতে চাই যে আমরা খেলাধুলাকে যখন বাধ্যতামূলক করব, তখন কিন্তু আমাদের সেই খেলোয়াড়রা তারা কিন্তু প্রতিনিয়ত মাঠে যাবে এবং তারা কিন্তু সুস্থভাবে বেড়ে উঠবে। এবং আমাদের যে লক্ষ্য রয়েছে মাদকমুক্ত সমাজ গড়ার জন্য, সেই মাদকমুক্ত সমাজ গড়ার জন্য ক্রীড়াঙ্গন হবে অন্যতম একটি মাধ্যম। সেইভাবে আমরা আগামীর শিক্ষাক্রমে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আমাদের ইতিমধ্যে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়, আমাদের শিক্ষা মন্ত্রণালয় সহ, আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয় সহ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে আমাদের একটি কমিটি করা হয়েছে এবং আমরা সেই কমিটি নিয়ে কাজ চলছে, এবং আমরা আগামী জাতীয় শিক্ষাক্রমে আমরা সেই খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই। এবং সেই বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি যেভাবে গড়ে তুলতে পারবো, ঠিক সেইভাবে আমরা মাদকমুক্ত একটি সমাজ করতে পারবো। এটি হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আমাদের যে আমরা নতুন করে স্পোর্টস একটি কর্মসূচি হাতে নিয়েছি, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী 30শে এপ্রিল, তিনি সম্ভাব্য ডেট, তিনি সিলেটে এটি উদ্বোধন করবেন। এবং সেই উদ্বোধনের মাধ্যমে একই দিনে আমরা 495টি উপজেলায় আমরা সেই ফুটবল, ক্রিকেট, আমরা ভলিবল, আমরা কাবাডি, আমাদের যে দাবা, এই খেলাধুলাগুলোকে আমরা নতুন করে স্পোর্টসের মাধ্যমে সেই তৃণমূল থেকে
সেই 12 থেকে 14 বছর বাচ্চাদেরকে আমরা সেই প্রতিভা অন্বেষণের জন্য আমরা উপজেলা পর্যায়ে খেলাগুলোকে শুরু করব। এবং সেই উপজেলা পর্যায়ে খেলার পরে তারা জেলা পর্যায়ে আসবে, জেলা শেষ করার পরে তারা বিভাগীয় পর্যায়ে আসবে এবং বিভাগীয় পর্যায়ে শেষ করে আমরা জাতীয় পর্যায়ে আনবো। এবং এর ভিতরে আমরা যে সকল খেলোয়াড়দেরকে এক্সট্রা অর্ডিনারি প্রতিভাবান খেলোয়াড় হিসেবে পাবো, তাদেরকে আমরা সরকারিভাবে তাদেরকে আমাদের যে বিভাগীয় শহরগুলোতে যে বিকেএসপি রয়েছে সেই বিভাগীয় শহরে তাদেরকে সরকারিভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায়িত্ব সরকার নিয়ে তাদেরকে বৃত্তি প্রদান করব। এইভাবে আমরা কিন্তু অলরেডি আমরা এই বিষয়গুলো গুছিয়ে এনেছি। তো আমরা যা শুরু করার অপেক্ষায় রয়েছি, সেই শুরুটা করতে পারলে ইনশাল্লাহ আশা করি যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে একটি আমূল পরিবর্তন আসবে। এবং এই খেলাধুলার জন্য সবচেয়ে যেটি বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে খেলার মাঠ। আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি বা আমাদের ঢাকা মহানগরের প্রেক্ষাপটে বলি, তাহলে কিন্তু আমরা কিন্তু খেলার মাঠের অনেক অভাব। আপনারা দেখেন যে আমাদের সন্তানরা কেন ডিভাইসের প্রতি আসক্ত হয়ে গেছে, কারণ তারা খেলার মাঠ পায়নি, মাঠে যেতে পারে না তারা বিকালবেলা। কেন আমাদের তরুণ প্রজন্ম মাদকের দিকে ঢলে পড়ছে, কারণ তাদের খেলার মাঠ নেই। সেই খেলার মাঠের জন্য ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি নিজ কার্যালয় থেকে একটি কমিটি করে দিয়েছেন। সেখানে আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী হিসেবে রয়েছি, আমার সাথে আমাদের গৃহায়ণ প্রতিমন্ত্রী রয়েছে, আমার সাথে আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিনি রয়েছেন, পাশাপাশি আমাদের সকল সচিবরা রয়েছেন। সচিবদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে যে আমরা ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশে যেখানে যেখানে খালি জায়গা রয়েছে কিভাবে আমরা মাঠের জন্য জায়গা সংরক্ষণ করে মাঠ তৈরি করার মাধ্যমে যাতে আমরা সাধারণ যারা এলাকার বাচ্চারা যারা রয়েছে, যারা তরুণ যুবকরা রয়েছে, তারা যাতে প্রতিনিয়ত তারা যাতে মাঠে খেলতে পারে সেই রাস্তাটি আমরা তৈরি করতে চাই। পাশাপাশি যদি আপনি 5টির কথা বলেছেন, আমি অলরেডি 4টি বলেছি আপনাকে, আরেকটি বিষয় বলতে চাই, এর ভিতরে আরও অনেক কিছু রয়েছে। আমরা 495টি উপজেলায় আমরা 495 জন ক্রীড়া শিক্ষক আমরা নিয়োগ দিতে চাই এবং ইতিমধ্যে এটি আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সেই চিঠিগুলো দেওয়া হয়েছে পদ সৃজন করার জন্য। আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে খুব দ্রুত সময়ের ভিতরে সেই পদগুলো সৃজন করার মাধ্যমে আমরা উপজেলা পর্যায়ে যখন ক্রীড়া অফিসার নিয়োগ দিব, ঠিক তখনই আমাদের যে স্কুল পর্যায়ে যে খেলাধুলাকে বাধ্যতামূলক করছে, আমরা হয়তো বা 1,48,000 প্রতিষ্ঠানে আমরা ক্রীড়া শিক্ষক নিয়োগ দিতে পারবো না, কারণ এত শিক্ষক আমাদের বাংলাদেশে স্পোর্টস ব্যাকগ্রাউন্ডের কিন্তু নাই। কারণ আমি যদি প্রতিটি ইভেন্টে যদি ইন্ডিভিজুয়ালি একজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিতে প্রায় আমার 9 থেকে 10 লক্ষ আমার শিক্ষক প্রয়োজন, এত শিক্ষক। যার কারণে আমরা যেটি চিন্তা করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটি চিন্তা রয়েছে যে আমরা প্রত্যেকটি উপজেলায় যখন একজন করে ক্রীড়া অফিসার নিয়োগ দিব, তার আন্ডারে ওই উপজেলায় যতগুলো স্কুল রয়েছে সেই বিষয়ের উপরে আমরা যে 6টি বা 7টি ইভেন্টকে বাধ্যতামূলক করছি, সেই বিষয়ের উপরে 3 জন করে আমরা ক্রীড়া শিক্ষক নিয়োগ দিব। তার মানে যদি আমরা যদি 7টি ইভেন্টকে বলি, তাহলে 3 × 7 = 21 জন, আর আমাদের ক্রীড়া অফিসার একজন, এই 22 জনকে দিয়ে আমরা ওই উপজেলায় আমরা ভাগ ভাগ করে ইভেন্ট ওয়াইজ আমরা সেই খেলাধুলাকে প্রতিনিয়ত চর্চার ভিতরে রাখবো। এইভাবে কিন্তু একটি কর্মসংস্থানের একটি রাস্তা তৈরি হচ্ছে। এবং এখানে উল্লেখযোগ্য যে বিষয়টি, যে আমাদের খেলোয়াড়রা যখন খেলে তখন কিন্তু তাদের অনেক বেশি কদর থাকে। খেলা ছেড়ে দেওয়ার পরে কিন্তু তারা একটি হতাশার ভিতরে পড়ে যায়। কেউ হয়তো বা গ্রামের বাড়ি চলে যায়, কেউ হয়তো বা বিদেশে পাড়ি জমায়, কেউ হয়তো বা হতাশ হয়ে বিভিন্নভাবে অন্যান্য কাজের ভিতরে জড়িয়ে পড়ে। আমরা সেই সকল খেলোয়াড়দেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা তাদেরকে সেই ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ দিতে চাই, যাতে খেলা ছেড়ে দেওয়ার পরও যাতে তাদের একটি কর্মসংস্থানের রাস্তা তৈরি হয়। এই হচ্ছে আমাদের 5টি বিষয় আমি উল্লেখযোগ্য বললাম। পাশাপাশি আরও বেশ কিছু আমাদের পরিকল্পনা রয়েছে, যেহেতু মাত্র আমরা দায়িত্ব নিয়েছি, সো এটি অনেক সময়ের ব্যাপার। এবং আমাদের যে পরিকল্পনা রয়েছে যে আমরা ভবিষ্যতে আমাদের সাব গেমস কিংবা আমাদের এশিয়ান গেমস কিংবা আমাদের অলিম্পিক গেমসে আমাদের কিন্তু একটা হিউজ, যদি আমরা এই রুট লেভেল থেকে যে আমাদের একদম তৃণমূল থেকে যদি পাইপলাইনে আমরা অনেক তরুণ খেলোয়াড়দেরকে যদি বের করে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের জাতীয় পর্যায়ে এসে একটি ব্যাপক একটি ইম্প্যাক্ট পড়বে। ডিবিসি খেলার দুনিয়ায় আমাদের সাথে রয়েছেন জনাব আমিনুল হক। আমরা ছোট্ট একটা বিরতি পরে ফিরে আসছি। ডিবিসি খেলার দুনিয়া দেখছেন, সাথে রয়েছে আমি তাই বনন্ত, আমাদের সাথে রয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় আলোচনায় থাকে এবং এই ক্রিকেট বোর্ড যখন এই নির্বাচনের মাধ্যমে যারা দায়িত্বে আসলেন পরিচালনা পর্ষদে, তার আগে যখন আপনি মাঠের মানুষ ছিলেন, যখন আপনি বলছিলেন যে এই বোর্ডটা আসলে একটা বৈধ প্রক্রিয়ায় আসেনি, এখন যখন আপনি একটা দায়িত্বে এসেছেন, আমরা দেখছি যে একটা তদন্ত কমিটি হয়েছে 5 সদস্যের, যারা ঠিক করবে যে আসলে নির্বাচনটা বৈধ হয়েছে নাকি অবৈধ হয়েছে। আপনি আসলে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এই যে একটা টালমাটাল সিচুয়েশন, এটাকে কিভাবে দেখেন?
দেখেন, সবার আগে হচ্ছে আমাদের ক্রিকেট, এবং সবার আগে হচ্ছে আমি চাই যে আমার ক্রিকেটটা যাতে মাঠে থাকে, এবং আমার মর্যাদাকর যে ক্রিকেট, সেই ক্রিকেট বোর্ড যাতে কখনোই মানে বহির্বিশ্বের কাছে যাতে ছোট না হয়, এবং আমার দেশের মানুষের কাছে যাতে কখনো ছোট না হয়, সেই চিন্তা থেকে আমরা বিগত সময়ে আমি দেখেছি বিগত সময় যে নির্বাচনটি কিভাবে করা হয়েছিল, এবং আপনারা সকলেই জানেন সেই বিষয়গুলো, আমি সেই আলোচনায় যাব না। বাট যেহেতু আমি একজন দায়িত্বশীল জায়গায় রয়েছে, আমি সেই দায়িত্বশীল জায়গা থেকে যেটি বলতে চাই যে সেই নির্বাচনে যে কোথায় কোথায় সমস্যা হয়েছে, সেই সমস্যাগুলো নিয়ে ইতিমধ্যে আমার কাছে বেশ কিছু অভিযোগ আকারে এসছে, এবং সেই অভিযোগগুলোকে আমি দেখে আমি একটি তদন্ত কমিটি করে দিয়েছি, এবং সেই তদন্ত কমিটিতে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা শতভাগ যাতে নিরপেক্ষভাবে আমাদের যারা নির্বাচন পরিচালনার যারা দায়িত্বে ছিলেন তাদের সাথে কথা বলে, তারপরে আমাদের বর্তমান বোর্ডে যারা রয়েছেন তাদের সাথে কথা বলে, এবং যারা অভিযোগ করেছেন তাদের সাথেও কথা বলে যাতে একটি পূর্ণাঙ্গ যাতে একটি প্রতিবেদন পেশ করে, এবং সেই পূর্ণাঙ্গ প্রতিবেদনের পরে আমি সেইটির উপরে নিয়ে, এবং আমি আমার সেই আমাদের যে মিনিস্ট্রি যারা রয়েছেন বা আমার সাথে যারা কাজ করছেন, আমি সকলের সাথে কথা বলে তারপরে আমরা পরবর্তী, যেহেতু এখানে আইসিসির একটি ইস্যু রয়েছে, সেই আইসিসির সাথেও প্রয়োজনে কথা বলতে হবে, কথা বলেই দেন আমরা পরবর্তী সিদ্ধান্তে আসব যে এটি কি করলে ভালো হয়। বাট আমি একটি বিষয়ে একদম দৃঢ়ভাবে বলতে চাই যে আমার ক্রিকেট যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, আমার ক্রিকেট আগে, সেই ক্রিকেটের ঐতিহ্য মর্যাদা রক্ষা করেই আমরা সকল কাজ করব। কিন্তু আমরা তো বিশ্বকাপটা খেলিনি জনাব আমিনুল হক, সেটাতে আমাদের ক্ষতি হয়েছে বলে মনে করেন আপনি? ডেফিনেটলি আমি মনে করি যে এখানে আমাদের যে ক্রীড়া কূটনীতির যেই দরকার ছিল সেটিতে আমাদের অনেক অভাব রয়েছে, কারণ আমরা একটি ইস্যুকে বড় করে দেখে আমরা নিরাপত্তার কথা বলি, হ্যাঁ ঠিক আছে, আমরা অবশ্যই যেখানে নিরাপত্তাহীনতার সমস্যা রয়েছে সেখানে অবশ্যই আমাদের যাচাই বাছাই করে যেতে হবে, কিন্তু সেটি তো সাময়িক একটি ইস্যু ছিল, সেটিকে কেন্দ্র করে সরাসরি বিশ্বকাপে খেলতে না যাওয়াটা এটি মনে হয় কোনোভাবেই এটা সঠিক হয়নি। এবং আমার মনে হয় যে আমরা যদি সেই নিরাপত্তাহীনতার যে ইস্যুটি ছিল সেই ইস্যুটিকে আমরা আলোচনার ভিত্তিতে কিন্তু সমাধান করতে পারতাম, এবং পরবর্তীতে বিশ্বকাপকে কেন্দ্র করে যেভাবে সরাসরি বলে দেওয়া হয়েছে যে আমরা বিশ্বকাপ খেলতে যাব না, এটি আমার মনে হয় যে অনেক বড় ভুল হয়েছে, এবং আমি আশা করি যে এই ভুলটিকে শুধরে নেওয়ার জন্য, কারণ খেলাধুলার সাথে আমি রাজনীতিকে কখনোই জড়াতে চাই না, আমি চাই যে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সবার সাথেই যাতে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আমরা অগ্রাধিকার দিয়ে আমি চাই যে আমাদের যেই সমসাময়িক যে একটি বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে যে একটু মনস্তাত্ত্বিক একটি দূরত্ব তৈরি হয়েছে সেটিকে দ্রুতই আমরা কিভাবে সমাধান করা যায়, এবং ইতিমধ্যে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে আমাদের ভারতীয় হাই কমিশনের সাথে কথা বলেছে, আমাদের গভর্নমেন্ট পর্যায়ে একটি আলোচনা হয়েছে, তো সেই আলোচনার সময় আমিও ছিলাম, তো সেই আলোচনার ভিত্তিতে আমরা আশা করছি যে দ্রুতই আমরা যে ছোট ছোট যে টানাপোড়েনগুলো রয়েছে সেটাকে আমরা কাটিয়ে উঠে আমরা সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খেলাধুলার মাধ্যমেই সেটিকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। সো আমরা যে সিদ্ধান্ত হয়ে গেছে সেটি আমরা হয়তো বা ফেরত আনতে পারবো না, বাট ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ভুল সিদ্ধান্ত না আসে আমাদের কাছ থেকে সে বিষয়ে আমরা সবাই সতর্ক থাকি। আমরা কি তাহলে আশা করতে পারি যে ভারতও ক্রিকেট টিম আমাদের এখানে খেলতে আসবে? আমরাও ডেফিনেটলি আমরা ইতিমধ্যে আমাদের ভারতীয় হাই কমিশনার এবং ডেপুটি হাই কমিশনারের সাথে আমার নিজেরই কথা হয়েছে, এবং তারাও অত্যন্ত আন্তরিক, তারা বলেছে যে যেখানেই ভুল বোঝাবুঝি হয়েছে সেটাকে আমরা দূরে ঠেলে দিয়ে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বজায় রাখতে চাই, তোমরাও আমাদের এখানে আসবা, আমরাও তোমাদের এখানে আসব, সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। সো ইতিমধ্যে আমি ক্রিকেট বোর্ডের আমাদের যারা কর্মকর্তা রয়েছেন, আমি যখন লাস্ট আমাদের যে পাকিস্তানের সাথে যেই সিরিজটি আমরা জয় করলাম সেদিনই তাদেরকে মেসেজটি দিয়ে এসেছি যে আপনাদের বোর্ড টু বোর্ড আপনারা কথা বলে এই বিষয়টি কিভাবে একটি ওরাও আমাদের দেশে আসলো, আমরাও গেলাম, আমরা সেই অ্যাপ্রোচের মাধ্যমে সেই সম্পর্কটি আমরা আবার সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আমি আবার একটু ওই 5 সদস্যের তদন্ত কমিটিতে ফিরে যেতে চাই। যদি তদন্ত কমিটির রিপোর্টে আসে যে নির্বাচন ঠিক ছিল তাহলে তো যারা রয়েছেন দায়িত্বে তারা থাকবেন, যদি আসে যে না নির্বাচন আসলে বৈধ হয়নি সেই ক্ষেত্রে আপনি কি ভাবছেন? বিষয়টা আমি আসলে এখনো সিদ্ধান্ত নিইনি, সেটি তদন্ত রিপোর্ট বাট এনএসসি কি আসলে ডিসলভ করে দিতে পারে নাকি একটা বোর্ড, যেখানে আইসিসির ইস্যু রয়েছে? না, আইসিসির ইস্যু আছে, এবং এটি চাইলে হয়তো বা
গঠনতন্ত্র মোতাবেক কিছু নিয়ম রয়েছে, সেই গঠনতন্ত্র মোতাবেক হয়তো আমরা কিছু পদক্ষেপ নিতে পারি, বাট সেই পদক্ষেপটা নেওয়ার আগে আমাদের চিন্তা করতে হবে যে এটা আমার ক্রিকেটের জন্য সঠিক হবে কিনা, এবং সেই ক্রিকেটকে ঠিক রেখে কিন্তু আমাদের সকল সিদ্ধান্ত নিতে হবে। এবং এখানে আইসিসির সাথে একটি বিষয় রয়েছে, সেই আইসিসির সাথেও কথা বলতে হবে। সো আমি এই সিদ্ধান্তটি আসলে এখনই নিতে চাই না, বা আমি এখনই কোনো কিছু ভাবছি না। আমার কাছে মনে হয় যে তদন্ত প্রতিবেদনটি আমার কাছে জমা হলে তার পরবর্তী বিষয়ে আমরা সেটা আলোচনার মাধ্যমেই, এখানে সরকারের একটি ইস্যু রয়েছে, সকলের সাথে আলোচনার মাধ্যমেই সেই সিদ্ধান্ত আমরা নিব। আপনি যখন মাঠে খেলতেন সেই সময় আমি শুনেছি আল হিলাল আপনাকে প্রপোজাল পাঠিয়েছিল তাদের হয়ে খেলতে। আল হিলাল এখন খুব জনপ্রিয় নাম বাংলাদেশেও। রোনালদোরা যখন থেকে সৌদি প্রো লিগ খেলা শুরু করলেন, নিউ ক্যাসেলের সাথে আপনার একটা ডিল হওয়ার কথা ছিল অনেক আগে, এমনটাও শুনেছি। বাংলাদেশের ক্রিকেটে এখন এই বাইরের ফুটবলাররা আসছেন যারা বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশের ফুটবলে, তো এই ফুটবলের উত্থানটাকে কিভাবে দেখেন? যদিও বাংলাদেশ ফলটা পাচ্ছে না, ড্র করছি আমরা, সেভাবে আসলে ভারতের বিপক্ষে জয় ছাড়া এশিয়ানের বাছাই পর্বে আমরা সেভাবে রেজাল্ট পাইনি। এই ফুটবলের উত্থানের ক্ষেত্রে আপনি কি ভূমিকা রাখতে চান? দেখেন, আমরা যখন ফুটবল খেলেছি তখনও কিন্তু বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল যে বাংলাদেশ ফুটবল টিম অনেক ভালো কিছু করবে। আমরা হয়তো বা পেশাদারিত্বর কথা বলছি বিগত সময়, কিন্তু আসলে কি আমরা পেশাদারিত্বের জায়গাতে পৌঁছাতে পেরেছি কিনা? সো এটি রাতারাতি বললেই, যেমন আমরা বিগত সময় অনেক কিছু ফেস করেছি, যে একজন কোচ আসলো, এসে তাকে দায়িত্ব দেওয়া হয় যে তোমাকে এই বাংলাদেশ টিম দিয়ে দিলাম, আগামী 1 মাস সময় তোমাকে চ্যাম্পিয়ন করাই দিতে হবে। সো আসলে সে তো কোনো ম্যাজিশিয়ান না, সে জাদুকর না, সে কীভাবে চ্যাম্পিয়ন করাবে? সো আমার কাছে যেটি মনে হয় যে আমরা বাংলাদেশে বর্তমানে যারা মানে বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন দেশ থেকে যারা হামজা চৌধুরী থেকে শুরু করে তারিক কাজিজ থেকে শুরু করে আমাদের জামাল ভুঁইয়া, সে দীর্ঘদিন ধরে খেলছে, সবাইকে নিয়ে আসার পরে কিন্তু বাংলাদেশের ফুটবলে একটি ক্রেজ তৈরি হয়েছে। আমার মনে হয় যে এই ক্রেজটিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, সো এটি নিয়ে আমাকে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। এটি আমি ওই যে আসলো রাতারাতি আমরা রেজাল্ট পেয়ে ফেললাম, আমাদের রেজাল্ট খারাপ হতে পারে, বাট হতাশ হওয়ার কোনো কারণ নেই। বাট আমরা যদি শুরুটা এবং আমাদের যদি লক্ষ্য স্থির করে আমরা আগাই, তাহলে কিন্তু আপনি দেখবেন যে ফুটবলে আমরা একটি পর্যায়ে পৌঁছাতে পারবো। কারণ আপনি আমাদের পার্শ্ববর্তী সাবকন্টিনেন্টে কয়েকটি দেশের দিকে তাকান, আমি কোনো স্পেসিফিক কোনো দেশের কথা বলছি না, তারা কিন্তু ফুটবলে অনেক দূরে গিয়েছে, কারণ তারা পরিকল্পনা মাফিক আগাচ্ছে। কিন্তু আমাদের ভিতরে সেই পরিকল্পনাটার অভাব রয়েছে। বাট আমরা চাই যে শুরুটা, সেই পরিকল্পনাটা আমরা যাতে দীর্ঘমেয়াদী হয়। এবং আমি দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যে ফেডারেশনগুলোর সাথে বসেছি, বাট ইন্ডিভিজুয়ালি ফেডারেশনগুলোর সাথে আমি আবারও বসে তাদের যে বাৎসরিক যে ক্যালেন্ডার রয়েছে, তাদের কি প্ল্যান রয়েছে, সব কিছু নিয়ে আলোচনার মাধ্যমে আমরা একটি প্রপার একটি পরিকল্পনার ভিতরে এগোতে চাই, যাতে আমাদের বাংলাদেশের ফুটবল সহ অন্যান্য স্পোর্টসগুলোকে আমরা সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। সো সেইখানে আমার কাছে মনে হয় যে আমাকে যখন আল হেলাল ক্লাব বলেছিল, আমি তখন সৌদি আরবে আমি ছিলাম আমাদের ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের খেলায়, তো তখন কিন্তু দেখেছি যে আসলে ফুটবল কতটা জনপ্রিয়, এবং বিশেষ করে সৌদিয়ান ফুটবল তো আসলে বলার অপেক্ষা রাখে না। আজকে আল হেলাল ক্লাব কিন্তু মানে শুধু আমাদের সাবকন্টিনেন্ট না, পুরো বিশ্বেই কিন্তু একটি পরিচিত নাম, বিকজ অফ সেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়রা খেলছে। তো সেই ক্লাবে আসলে আমার একদম সরাসরি অফার এসেছিল, বাট আনফর্চুনেটলি আমাদের সেই কমিউনিকেশনের অভাব, এবং সেই মুহূর্তে আসলে দুর্ভাগ্যই বলবো যে সৌদি ফুটবলে মানে তাদের গোলকিপার, ভালো মানের গোলকিপারের অনেক অভাব ছিল। তো যার কারণে আমাকে অফার করার পরেই পরবর্তী সময়ে তাদের একটি সিদ্ধান্ত আসলো যে তারা কোনো ফরেন গোলকিপার রিক্রুটমেন্ট করবে না, যার কারণে তখন আসলে আমার আর সেই খেলা হয়ে ওঠেনি। এবং সেই সময় তাদের গোলকিপার নতুনভাবে গড়ে তোলার জন্য তারা কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছিল। জি, আপনি যদি খেলতেন নিশ্চয়ই আমাদের জন্য ভালো হতো। তারপরও আপনার নিজের পারফরমেন্সে আমরা সাফ জিতেছি, সেই কৃতিত্ব আপনি পাবেনই। যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর এত বড় পোস্টের ছায়ায় আপনার ফুটবল যে আসলে আপনি কত কিছু করেছেন সেটা মানুষ ভুলে যেতে শুরু করেছে। অ্যাজ এ ফুটবলার আপনি আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ, এবং থ্যাংক ইউ সো মাচ আমিনুল হক আমাদের সময় দিয়েছেন বলে। আপনাকে অনেক ধন্যবাদ। ডিবিসি খেলার দুনিয়া এই ছিল আমার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।